আসসালামু আলাইকুম। আজকে আমরা এন্ডোক্রাইনোলজির অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় সচরাচর আসে এরকম দুটো বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম টপিকসটা হচ্ছে মাল্টিপল এন্ডোক্রাইন নিউপ্লাসিয়া এবং পরবর্তীতে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে অটোইমিউন পলি এন্ডোক্রাইন সিনড্রোম। প্রথম এখন আমরা মাল্টিপল এন্ডোক্রাইন নিউপ্লাসিয়া নিয়ে কিছুটা আলোচনা করব। আ যদি কোনো পেশেন্ট আমাদের কাছে আসে যার একই সাথে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের টিউমার আছে, সাথে প্যানক্রিয়াসে অথবা পিটুইটারি গ্ল্যান্ডের টিউমার, এটা কি কাকতালীয়? কখনো না। কারণ ম্যান সিনড্রোমটা হচ্ছে এরকম যেখানে একই পেশেন্টের একাধিক গ্ল্যান্ডে টিউমার থাকতে পারে। যদি কোনো পেশেন্টের একই সাথে বিভিন্ন গ্ল্যান্ডে টিউমার থাকে তখন এটাকে আমরা মাল্টিপল এন্ডোক্রাইন নিউপ্লাসিয়া বলি। মাল্টিপল এন্ডোক্রাইন নিউপ্লাসিয়া হচ্ছে একটা অটোসোমাল ডমিনেন্ট কন্ডিশন। সেখানে প্যারেন্টস এবং সিবলিংসের এই ডিজিজগুলো থাকার সম্ভাবনা বেড়ে যায়। এটা মূলত ৪ টা গ্রুপে ভাগ করা হয়। ৪ টা গ্রুপে মাল্টিপল এন্ডোক্রাইন নিউপ্লাসিয়াকে আ ভাগ করা হয়েছে। ১ম টা হচ্ছে ম্যান 1, তারপর হচ্ছে ম্যান 2A, ম্যান 2B এবং ৪ নাম্বারটা হচ্ছে ম্যান 3। তো এখন প্রথমে আমরা ম্যান 1 টা নিয়ে একটু আলোচনা করি। ম্যান 1 এর আরেকটা নাম হচ্ছে ওয়ারমার সিনড্রোম। এই এই ৪ টা গ্রুপ মূলত ডিভাইড করা হয়েছে জেনেটিক এনভায়রনমেন্ট এর উপর ভিত্তি করে। একেকটা গ্রুপের জন্য একেকটা জিন দায়ী থাকে। এই জেনেটিক এনভায়রনমেন্ট এর উপর ডিপেন্ড করে এই ৪ টা গ্রুপ এখন আলাদা করা হয়েছে। ম্যান 1 সেটার নাম হচ্ছে ওয়ার্নার সিনড্রোম এবং এখানে যে জিনটা ইনভলভ থাকে তাকে বলা হয় ম্যান 1 জিন। এই জিনটা ১১ নম্বর ক্রোমোজোমের মধ্যে প্রেজেন্ট থাকে এবং এই জিন নরমালি টিউমার সাপ্রেসর জিন হিসেবে কাজ করে। টিউমার সাপ্রেসর জিন কি? টিউমার সাপ্রেসর জিন হচ্ছে এটা হচ্ছে কোনো আ টিস্যুতে এক্সেসিভ সেলুলার গ্রোথকে প্রিভেন্ট করে। যখন এই টিউমার সাপ্রেসর জিনটা যদি লস অফ ফাংশন মিউটেশন হয়, যাতে এটার কাজ যেটা হচ্ছে টিউমার গ্রোথ হতে দিবে না। তখন এটা যদি লস অফ ফাংশন মানে যে টিউমার গ্রোথ হতে না দেওয়ার যে কাজ সেটা যদি সে লস করে ফেলে তাহলে তো এক্সেসিভ টিউমার গ্রোথ হবে, এক্সেসিভ সেলুলার ডিফারেন্সিয়েশন হবে, তখন বেশি বেশি টিউমার গ্রোথ হবে। তখন এই ম্যান 1 সিনড্রোমটা ডেভেলপ করবে পেশেন্টের মধ্যে। কী কী টিউমার নিয়ে ম্যান 1 পেশেন্ট প্রেজেন্ট করতে পারে? সবচেয়ে কমন যেটা সেটা হচ্ছে যে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডে সমস্যা, প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম নিয়ে প্রেজেন্ট করতে পারে। সেটা হচ্ছে 90 থেকে 95% পেশেন্টের এই প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের এটা সমস্যা থাকবে। সেখানে হাইপারপ্লাসিয়া হচ্ছে কমন। প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজমের মধ্যে হাইপারপ্লাসিয়া হচ্ছে ভেরি কমন। তারপর হচ্ছে মাল্টিপল অ্যাডেনোমার কারণে হাইপার প্যারাথাইরয়েডিজম নিয়ে আসতে পারে। কিন্তু যদি সিঙ্গেল অ্যাডেনোমা থাকে তাহলে সেটা আলাদা আ একটা ডিজিজ থাকবে। সিঙ্গেল অ্যাডেনোমা মেয়েদের খুবই রেয়ার। যদি মাল্টিপল অ্যাডেনোমা থাকে অথবা হাইপারপ্লেসিয়া থাকে তাহলে মেন হওয়ার সম্ভাবনা থাকবে। তখন প্রেজেন্টেশনটা কেমন হবে? যদি হাইপার প্যারাথাইরয়েডিজম থাকে তাহলে পেশেন্টের আমাদের প্যারাথাইরয়েড গ্ল্যান্ড ক্যালসিয়ামের পরিমাণ বাড়িয়ে দেয়। ফলে হাইপার ক্যালসিমিয়া হবে, ফলে রেনাল স্টোন হবে, বোন পেইন হবে, অ্যাবডোমিনাল পেইন, এরকম প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে। পরবর্তীতে তাদের যে ইনভলভমেন্ট থাকবে সেটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ডের সমস্যা থাকতে পারে। পিটুইটারি অ্যাডেনোমা। পিটুইটারি গ্ল্যান্ডে যদি সমস্যা থাকে তাহলে তার হচ্ছে সবচেয়ে কমন যেটা সেটা হচ্ছে প্রোলাক্টিন। প্রোলাক্টিনোমা নিয়ে আসবে। প্রোলাক্টিনোমাতে ইনক্রিজ বেশি প্রোলাক্টিন রিলিজ হবে। বেশি বেশি প্রোলাক্টিন রিলিজ হলে গ্যালাক্টোরিয়া থাকবে পেশেন্টের, অথবা অ্যামেনোরিয়া, তার মেনস্ট্রুয়েশন অ্যাবসেন্ট থাকতে পারে। এরকম প্রেজেন্টেশন নিয়ে আসবে। গ্রোথ হরমোন এক্সেস যদি থাকে তাহলে অ্যাক্রোমেগালি নিয়ে আসবে। এসিটিএস যদি বেশি থাকে তাহলে কুশিং ডিজিজ নিয়ে আসবে। এরকম প্রেজেন্টেশন। পরবর্তীতে যেটা ইনভলভমেন্ট থাকে যে অর্গানটা সেটা হচ্ছে প্যানক্রিয়াটিক নিউরোএন্ডোক্রাইন টিউমার। প্যানক্রিয়াটিক নিউরোএন্ডোক্রাইন টিউমারের মধ্যে সবচেয়ে বেশি কমন যেটা প্রেজেন্টেশন সেটা নন ফাংশনিং থাকতে পারে। মানে কোনো এটা হরমোন রিলিজ করে না। এন্ডোক্রাইন গ্ল্যান্ড এটা হচ্ছে জাস্ট নন ফাংশনিং থাকবে। প্রেশার ইফেক্টের কারণে অনেক সময় জন্ডিস ডেভেলপ করতে পারে। বাইল জাতীয় যদি প্রেশার দিয়ে তাহলে অ্যাবডোমিনাল পেইন থাকতে পারে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এটা নন ফাংশনাল থাকে। আর ফাংশনিং এর মধ্যে কিছু থাকে সেগুলো হচ্ছে ইনসুলিনেমা থাকতে পারে। ইনসুলিনের মধ্যে পেশেন্টের বেশি কিছু ইনসুলিন রিলিজ হবে, ফলে স্পন্টেনিয়াস হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। স্পন্টেনিয়াস হাইপোগ্লাইসেমিয়ার কারণে পেশেন্ট রিপিটেডলি খাবার খাবে এবং ওয়েট গেইন হতে পারে। সোয়েটিং, পালপিটেশন,
এগুলো প্রেজেন্টেশন থাকবে। গ্যাস্ট্রিনোমা হতে পারে, গ্যাস্ট্রিনোমাতে গ্যাস্ট্রিন রিলিজ হয়। আমরা জানি গ্যাস্ট্রিন হচ্ছে অ্যাসিড সিক্রেশন বেশি করে, ফলে পেশেন্টের রেজিস্ট্যান্ট একটা পেপটিক আলসার ডিজিজ থাকতে পারে, আনইউজুয়াল সাইডে তার পেপটিক আলসার প্রবলেম থাকবে। এরপর হচ্ছে পেশেন্টের গ্লুকাগোনোমানিয়া প্রেজেন্ট করতে পারে, সেখানে হচ্ছে বেশি বেশি গ্লুকাগন রিলিজ হয়, ফলে নেফ্রোলাইটিক বা মাইগ্রেটরি ইরিথেমা এক ধরনের প্রেজেন্টেশন আছে, সেটা নিয়ে আসতে পারে। ভিআই কোমা তে পেশেন্টের ওয়াটার ডায়রিয়া, হাইপোক্যালেমিয়া এবং লস অফ অ্যাসিড সিক্রেশন এন্ড স্টোমাক নিয়ে প্রেজেন্ট করতে পারে। এগুলো হচ্ছে যে কমন প্রেজেন্টেশন মেন ওয়ানের। এর সাথে আরও কিছু প্রেজেন্টেশন থাকতে পারে যেগুলো হচ্ছে রেয়ার অথবা আনকমন। সেটা হচ্ছে ব্রঙ্কিয়াল টিউমার অথবা থাইমিক টিউমার থাকতে পারে। ব্রঙ্কিয়াল টিউমার যদি থাকে কার্সিনোইড সিনড্রোম নিয়ে আসতে পারে, সেখানে ফ্লাশিং অথবা ডায়রিয়া থাকবে। অ্যাড্রিনাল টিউমার, এটা হচ্ছে ইনসিডেন্টাল ফাইন্ডিং, একসঙ্গে থাকতে পারে অ্যাসিম্পটোমেটিক নন ফাংশনিং অ্যাড্রিনাল টিউমার। কিডনির কিছু লেশন থাকতে পারে, স্কিনে কিছু প্রবলেম থাকবে, সেখানে হচ্ছে লাইপোমা থাকতে পারে, কোলাজেনোমা থাকতে পারে, অথবা অ্যানজিওফাইব্রোমা স্কিনে অথবা ফেসের দিকে, সেখানে ছোট ছোট টিউমার থাকবে স্কিনে। এখন আমরা মেন টু নিয়ে আলোচনা করব। মেন টু এর আরেকটা নাম হচ্ছে সিম্পল সিনড্রোম। মেন ওয়ানের নাম হচ্ছে ওয়ার্নার সিনড্রোম এবং মেন টু এর একটা নাম হচ্ছে সিম্পল সিনড্রোম। এটা যে জিনটা এখানে ইনভলভমেন্ট থাকে সেটা হচ্ছে যে রেড রেড প্রোটো অনকোজিন। রেড প্রোটো অনকোজিন এটা হচ্ছে 10 নম্বর ক্রোমোজোমে এটা প্রেজেন্ট থাকবে, এবং এইটার ফাংশন মিউটেশনের টাইপটা হচ্ছে গেইন অফ ফাংশন মিউটেশন। কারণ প্রোটো অনকোজিন নর্মালি হচ্ছে নর্মাল সেলুলার গ্রোথ ডিফারেন্সিয়েশন করে। যদি এটা হচ্ছে গেইন অফ ফাংশন মিউটেশন হয়, তাহলে এটা প্রোটো অনকোজিন থেকে অনকোজিনে কনভার্ট হয়ে যায়, ফলে এটা ক্যান্সার টাইপ সেলের মতো একটা কাজ করে। রেড প্রোটো অনকোজিন এটার হচ্ছে এটা প্রেজেন্টেশনটা কেমন হবে? এটা প্রেজেন্টেশন হচ্ছে তিনটে টিউমার কমনলি এটা নিয়ে প্রেজেন্ট করতে পারে। এটা হচ্ছে যে মেডুলারি কার্সিনোমা অফ দ্য থাইরয়েড। এটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডে এটা হচ্ছে যে মেডুলারি কার্সিনোমা অফ থাইরয়েড প্রবলেম থাকবে। এটা হচ্ছে যে মেডুলারি কার্সিনোমা অফ দ্য থাইরয়েড, এটা হচ্ছে যে 5 to 10 ইয়ার্স অফ এজে এটা নর্মালি প্রেজেন্ট করবে। তারপরে যেটা 100% পেশেন্টের এটা প্রেজেন্ট থাকবে। তার মানে মেন 2 এ হতে হবে অবশ্যই মেডুলারি কার্সিনোমা অফ দ্য থাইরয়েড এটা থাকতে হবে, যেখানে সি সেল থেকে ক্যালসিটোনিন রিলিজ হবে। বেশি বেশি ক্যালসিটোনিনের কারণে পেশেন্টের যে ডায়রিয়া হতে পারে, এবং এটা হচ্ছে মেডুলারি কার্সিনোমা অফ থাইরয়েড হচ্ছে ভেরি অ্যাগ্রেসিভ টিউমার। সেই কারণে অনেক সময় হচ্ছে থাইরয়েডটমি প্রয়োজন হয়, থাইরয়েডটমি করতে হবে। পরবর্তীতে যে টিউমারটা এখানে ইনভলভ থাকে সেটা হচ্ছে ফিউকোমাসাইটোমা। এটা হচ্ছে 50% ক্ষেত্রে এই পেশেন্টের থাকবে ফিউকোমাসাইটোমা। এবং থার্ড যে টিউমার সেটা হচ্ছে প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম। এখানে হচ্ছে 20 থেকে 30% ক্ষেত্রে এখানে প্রেজেন্ট থাকবে। এটা হচ্ছে লাইক ম্যান ওয়ানের মতো, কিন্তু এটা এখানে ম্যান ওয়ানের তুলনায় কম সিভিয়ার। এখানে ক্যালসিয়াম মাইল্ডার রাইজ করে, অল্প কিছু ওটা রাইজ করে। ম্যান ওয়ানের মতো সিভিয়ার হাইপার প্যারাথাইরয়েডিজম থাকবে না এখানে। এই ৩টা টিউমার এখানে থাকতে পারে, কিন্তু অবশ্যই থাকবে মেডুলারি কার্সিনোমা অফ দ্য থাইরয়েড, যেটা 100% ক্ষেত্রে এখানে প্রেজেন্ট থাকবে, এবং এটা 5 to 10 ইয়ার্স অফ এজ পেশেন্টের এটা নরমালি থাকে। এখানে আমরা আলোচনা করলাম যে এখানে রেড জিনটা ইনভলভ থাকে, যেখানে গেইন অফ ফাংশন মিউটেশন হয়। কিন্তু রেড জিন যদি লস অফ ফাংশন মিউটেশন হয়, মানে তার ফাংশনটা লস হয়ে যায়, তখন একটা কন্ডিশন ডেভেলপ করে, সেটা হচ্ছে হার্সপান ডিজিজ। হার্সপান ডিজিজ আমরা জানি যে ইন্টেস্টাইনে এটা ডেভেলপ করে, লার্জ করে প্রবলেম হয়, সেখানে নার্ভ অ্যাবসেন্ট থাকে, ফলে প্রক্সিমাল ডায়ালাটেশন হয় এবং পেরিস্টালসিসটা লস হয়ে যায়। তাহলে রেড জিন যদি গেইন অফ ফাংশন মিউটেশন হয়, তাহলে ম্যান 2A অথবা 2B ডেভেলপ করতে পারে, এবং যদি লস অফ ফাংশন হয় তাহলে এটা হার্সপান ডিজিজ নিয়ে প্রেজেন্ট করে। এখন আমরা ম্যান 2B নিয়ে আলোচনা করব। ম্যান 2Bও রেড প্রোটো অনকোজিনের সাথে রিলেটেড, যেটা আমরা জানি যে 10 নম্বর ক্রোমোজোমের মধ্যে থাকে, এবং গেইন অফ ফাংশন গেইন অফ ফাংশন হয়। তার মানে এখানে প্রোটো অনকোজিনটা অনকোজিনে কনভার্ট হয়ে যায়। এখানেও মেডুলারি থাইরয়েড কার্সিনোমা থাকবে। এটা কিন্তু এটার একটা ম্যান 2A থেকে একটু ডিফারেন্স, সেটা হচ্ছে যে এটা আর্লি এজে প্রেজেন্টেশন থাকবে, লাইক 1 ইয়ার অফ এজে এটা প্রেজেন্ট করবে। আর হচ্ছে ম্যান 2A হচ্ছে যে 5 to 10 ইয়ার্স এটা প্রেজেন্ট করে। তারপরে ফিউক্রোমোসাইটোমা ম্যান 2A থাকে, কিন্তু এখানে হচ্ছে লাইক প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম এখানে থাকবে না।
এখানে হবে প্যারাথাইরয়েডিজমের বদলে এখানে মার্ফানোইড হেবিটাস অথবা মিউকোজাল নিউরোমাস থাকবে। মার্ফানোইড হেবিটাস কি? এখানে পেশেন্টের হাত পা লম্বা থাকবে। যেহেতু এটা টিপিক্যাল মারফান সিনড্রোম না, কিন্তু পেশেন্টের ফিচারগুলো মারফানোইড থাকবে। লম্বা হাত থাকবে, লম্বা পা থাকবে। এবার সাথে মিউকোজাল নিউরোমাস থাকবে, লাইক ঠোঁট, জিভ অথবা চোখের পাতায় ছোট ছোট নিউরোমাস থাকতে পারে, যেটা আমরা বাইরে থেকে অনেক সময় দেখতে পারবো। এটা হচ্ছে ভেরি অ্যাগ্রেসিভ। আমরা যে ম্যান ওয়ান, ম্যান টু, ম্যান ম্যান ফোর যে আলোচনা করবো, সবগুলোর মধ্যে ভেরি অ্যাগ্রেসিভ হচ্ছে এই ম্যান টু বি। এটা কারণ মেডিকেলি কার্সিনোমার যে থাইরয়েড, এটা হচ্ছে খুব আর্লি এজে এটা ডেভেলপ করে এবং এটা মেটাস্টেসিস হওয়ার সম্ভাবনা থাকে। সেই কারণে এটা খুবই আর্লি এজে এটা আমাদের এটা সার্জারি করতে হবে। মেডিকেল কার্সিনোমা এটা থাইরয়েডের সার্জারি করতে হবে। পরবর্তীতে যে টিউমারটা থাকে সেটা হচ্ছে পিউকোমাসাইটোমা 50% থাকে, ম্যান টু এর মতো। এটা এর সাথে হচ্ছে মারফানোইড হেবিটাস থাকবে, লাইক নট টিপিক্যাল মারফান সিনড্রোম। মিউকোজাল নিউরোমাস থাকবে, এখানে হচ্ছে পেশেন্টের মুখে অথবা জিভে, ঠোঁটের দিকে পেশেন্টের মাল্টিপল ছোট ছোট টিউমার লাইক নিউরোমাস থাকবে। আদার স্কেলেটাল অ্যাবনর্মালিটিস থাকতে পারে, লাইক ফ্রেস্কেবাস, স্পেলিওসিস, ক্রেনিওসাইনোস্টোসিস থাকতে পারে, অ্যাবনর্মাল ডেন্টাল এনামেল থাকতে পারে। কিন্তু এখানে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের কোনো প্রবলেম থাকবে না। এটা হচ্ছে অন্যগুলো থেকে এখানে আলাদা করার একটা আহ, ক্রাইটেরিয়া, যে যদি প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের সমস্যা থাকে তাহলে মেন টিবি হবে না। এখন আমরা মেন ফোর নিয়ে আলোচনা করবো। মেন ফোর লাইক মেন ওয়ান এর মতোই, কিন্তু এটা হচ্ছে যে জেনেটিক ইনভলভমেন্টটা একটু ডিফারেন্ট। কারণ আমরা যেটা মেন ওয়ান হচ্ছে মেন ওয়ান জিন অথবা মেনিক জিনের সাথে যেটা 11 নম্বর ক্রোমোজোমে থাকে, আর হচ্ছে মেন ফোর এটা হচ্ছে যে সিডি K1b জিনের সাথে রিলেটেড, এটা 12 নম্বর ক্রোমোজোমে থাকবে। এটা হচ্ছে লস অফ ফাংশন মিউটেশনে থাকে। তার মানে ম্যান ওয়ান এবং ম্যান ফোর এটা হচ্ছে লস অফ ফাংশন মিউটেশন, মানে তাদের জিন, যে জিনগুলো থাকবে তাদের ফাংশনটা লস হয়ে যাবে। আর ম্যান টু এ এবং ম্যান টু বি এটা যে রেড প্রোটো অঙ্কোজেনের সাথে রিলেটেড, আর সেটা হচ্ছে গেইন অফ ফাংশনের, গেইন অফ ফাংশন, তাদের জিনগুলো গেইন অফ ফাংশন হবে, তারা বেশি বেশি কাজ করবে। এবং ম্যান ফোর লাইক ম্যান ওয়ানের মতো প্রেজেন্টেশন থাকবে, লাইক প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম থাকবে, পিটুইটারি টিউমার থাকবে, প্যানক্রিয়াটিক টিউমার, গ্যাস্ট্রিক টিউমার, ব্রঙ্কিয়াল টিউমার অথবা অ্যাড্রেনাল রিপ্রোডাক্টিভ কিডনিতে টিউমার থাকতে পারে। এটা টিউমার ইনভলভমেন্ট দিয়ে ডিফারেন্সিয়েট করা কঠিন ম্যান ওয়ান থেকে। যদি কিন্তু ম্যান ফোর হচ্ছে ভেরি রেয়ার ইনভলভমেন্ট, ভেরি রেয়ার এটা ম্যান ফোর। আর আমরা যদি জেনেটিক ইনভলভমেন্ট করি তখন এটা আমরা কনফার্ম হতে পারবো যে এটা ম্যান ওয়ান নাকি ম্যান ফোর। এখন আমরা একসাথে আমরা দেখবো যে 4টা ডিজিজের কন্ডিশন এবং তাদের ডিফারেন্সিয়েট করা করবো। মেন ওয়ান যেটা সেটা হচ্ছে যে মেলিন ওয়ান জিন এবং 11 নম্বর ক্রোমোজোম লস অফ ফাংশন নিয়ে আসে। আর মেন ফোর যেটা মেন ওয়ানের মতোই CDK1b জিন ইনভলভমেন্ট থাকবে 12 নম্বর ক্রোমোজোম এবং এটা লস অফ ফাংশন মিউটেশনের সাথে থাকবে। আর ম্যান টু এ এবং ম্যান টু বি এই দুটো হচ্ছে রেড প্রোটো অঙ্কোজেনের সাথে রিলেটেড, এবং সেই দুইটা 10 নম্বর ক্রোমোজোমের সাথে থাকে এবং গেইন অফ ফাংশন এই দুটো সেম। ম্যান টু এ ম্যান টু বি হচ্ছে গেইন অফ ফাংশন মিউটেশন এবং 10 নম্বর ক্রোমোজোম। আর ম্যান ওয়ান হচ্ছে 11 আর ম্যান ফোর হচ্ছে 12 নম্বর ক্রোমোজোম লস অফ ফাংশনের সাথে রিলেটেড। ম্যান ওয়ান হচ্ছে 3PB আমরা মনে রাখতে পারি, প্যারাথাইরয়েড পিটিউটারি প্যানক্রিয়াসে ইনভলভমেন্ট থাকবে। আর ম্যান টু এ হচ্ছে মেডুলারি থাইরয়েড কার্সিনোমা ও ফিউকোমাসাইটোমা, এবং ম্যান টু বিতেও মেডুলারি থাইরয়েড কার্সিনোমা এবং ফিউকোমাসাইটোমা থাকবে। তো ম্যান টু এ হচ্ছে সাথে এক্সট্রা প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের প্রবলেম থাকতে পারে, কিন্তু ম্যান টু বিতে প্যারাথাইরয়েডের সমস্যা থাকবে না, কিন্তু সেখানে মারফানোইড লাইক বডি হেবিটাস থাকবে অথবা স্কেলিটাল আদার অ্যাবনর্মালিটি থাকবে অথবা নিউরোমাস থাকবে। এগুলো হচ্ছে মেইন ডিফারেন্স। আমরা ম্যান ওয়ান এবং ম্যান ফোর এই দুটো হচ্ছে আমরা সার্ভেলেন্স করবো, যে তার পেশেন্টের রেগুলার ফলো আপ করবো। আর ম্যান টু এ হচ্ছে প্রোফাইলেটিভ থাইরয়েড কেমোথেরাপি, কারণ যেহেতু মিডলের থাইরয়েড কার্সিনোমা 100% হওয়ার সম্ভাবনা থাকে। আর এটা হচ্ছে এজটা হচ্ছে 5 থেকে 10 বছর হয়, সেই জন্য আমরা প্রোফাইলেক্টিভলি আগে এটা আমরা থাইরয়েডেক্টমি করতে পারি, কিন্তু আর্জেন্ট থাইরয়েডেক্টমি করবো আমরা ম্যান টু বিতে, কারণ এটা হচ্ছে ভেরি অ্যাগ্রেসিভ এবং আর্লি এজে লাইক লেস দেন 6 মান্থসে এটা মেডিকেলের কাছে মডেলের থাইরয়েডে ডেভেলপ করতে পারে। এখন যদি আমরা একটু ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করি, প্রথমে যদি আমরা সাসপেক্ট করি যে পেশেন্টের ম্যান সিনড্রোমটা আছে, তাহলে আমরা জেনেটিক অ্যানালাইসিস করে এটা কোন ক্যাটাগরিতে পড়ে সেটা আমরা দেখবো, কারণ এক এক ক্যাটাগরি সিভিয়ারিটি এক এক রকম।
তাহলে আমরা প্রথমে জেনেটিক অ্যানালিসিস করবো, তারপর আমাদের কোন জিনটা ইনভলভমেন্ট থাকবে। যদি মেন ওয়ান হয় তাহলে মেন ওয়ানে আমরা সার্ভেলেন্স করবো, এটা আমরা ফলো আপে রাখবো। ইয়ারলি আমরা প্রতি ইয়ারলি পেশেন্টের হিস্ট্রি দেখবো এবং ক্লিনিক্যাল এক্সামিনেশন করবো তার কন্ডিশনটা কেমন, এবং সিরাম ক্যালসিয়াম এবং প্রোলাক্টিন লেভেল দেখবো, যেটা হয়তো প্যারাথাইরয়েডিজম এবং প্রোলাক্টিন হচ্ছে পিটুইটারি টিউমারগুলো দেখার জন্য এগুলো প্রতি ইয়ারলি করবো। আর প্রতি 2 ইয়ারলি আমরা করবো যে এমআরআই পিটুইটারি এবং প্যানক্রিয়াস, সাথে আমরা চেস্টের অনেক সময় সিটি অফ এমআরআই করতে পারি যদি মেন ওয়ান হয়। আর যদি মেন 2A অথবা 2B হয় তাহলে ইয়ারলি আমরা সিরাম ক্যালসিয়াম, ক্যালসিটোনিন দেখবো। ক্যালসিটোনিন এবং ইউরিনারি অথবা প্লাজমা ক্যাটেকোলামান মেটাবোলাইটস লাইক মেটানেফ্রিন অথবা নরমেটানেফ্রিন অথবা বিনাইল ম্যান্ডেলিক অ্যাসিড, এগুলো আমরা দেখবো ফিউকোমাসাইটোমা পেশেন্টের আছে কিনা সেটা চেক করার জন্য। আমরা জানি মেন 2A এবং মেন 2B এতে রেড মিউটেশন থাকে। যদি রেড মিউটেশন থাকে তাহলে 100% মিলিলিটার অফ দ্য থাইরয়েড ডেভেলপ করবে। তখন হচ্ছে আমরা প্রোফাইলেক্টিভ থাইরয়েডটমি করতে হবে। প্রোফাইলেক্টিভ থাইরয়েডটমি মেন 2B এর জন্য উইদিন 6 মান্থের মধ্যে আমরা ইমিডিয়েট থাইরয়েডটমি করতে হবে। আর মেন 2 এর জন্য আমরা হচ্ছে অনেক সময় প্রোফাইলেক্টিভ থাইরয়েডটমি করতে পারি। যদি হাই রিস্ক হয় 5 বছরের আগে আমরা করে ফেলবো, আর যদি লোয়ার রিস্ক হয় মেন 2A এর ক্ষেত্রে তাহলে আমরা ক্যালসিটোনিনটা দেখবো। ক্যালসিটোনিন যদি রাইজ করে তাহলে আমরা থাইরয়েডটমি করবো, এবং যদি অথবা 5 থেকে 10 ইয়ার্সের মধ্যে করবো, কারণ এটা হচ্ছে একটা লেস সিভিয়ার কন্ডিশন মেন 2A এবং লোয়ার রিস্ক যদি থাকে, তাহলে আমরা ফিউকোমাসাইটোমা ট্রিটমেন্ট করবো, অথবা আমরা মেডিকেল ট্রিটমেন্ট করে সার্জিক্যাল আমরা ট্রিটমেন্ট করবো। এখন আমরা যদি একটা ফ্লোচার্ট দেখি যে মেন সিমটমটা আমরা কীভাবে ডায়াগনোসিস করতে পারি। প্রথমে আমরা যদি পেশেন্টের কোনো পেশেন্টের যে এন্ডোক্রাইন টিউমার থাকে তাহলে আমরা চেক করবো যে আদার কোনো মেজর অর্গান ইনভলভমেন্ট আছে কিনা। যদি প্যারাথাইরয়েড ইনভলভমেন্ট থাকে লাইক হাইপারক্যালসিমিয়া যদি থাকে, যেটা আমরা জানি যে মেন ওয়ানে হচ্ছে ভেরি কমন 90 থেকে 95% থাকে, তাহলে আমরা প্রথমে মেন ওয়ান চিন্তা করতে হবে। তখন আমরা আদার টিউমার পিটুইটারিতে লাইক প্রোলাক্টিন আছে কিনা, প্যানক্রিয়াটিক টিউমারে তার নিউরো এন্ডোক্রাইন টিউমার আছে কিনা, যদি থাকে তাহলে আমরা মেন ওয়ানটা কনফার্ম হয়ে যাবে, এবং জেনেটিক অ্যানালিসিস করলে আমরা কনফার্ম হতে পারি। আদার টিউমার ইনভলভমেন্ট যদি মেডুলারি থাইরয়েড কার্সিনোমা থাকে, আমরা যদি মেডুলারি থাইরয়েড কার্সিনোমা মেন 2A এবং মেন 2B-তে থাকে তাহলে আমরা ফিউকোমাসাইটোমা চেক করবো। যদি ফিউকোমাসাইটোমা না থাকে তাহলে এটা স্পোরাডিক মেডুলারি থাইরয়েড কার্সিনোমা হতে পারে। আর যদি থাকে তাহলে আমরা চিন্তা করবো যে এটা মেন 2A অথবা মেন 2B-র একটা হতে পারে। তারপরে আমরা দেখবো যে পেশেন্টের মিউকোসাল নিউরোমাস অথবা মাফ অনার হেভিটাস আছে কিনা। আমরা যদি মিউকোসাল নিউরোমাস এবং মাফ অনার হেভিটাস 2B-তে থাকে তাহলে আমরা 2B-টা চিন্তা করতে পারি, এবং যদি না থাকে তাহলে হাইপার প্যারাথাইরয়েডিজম আছে কিনা। আমরা যদি হাইপার প্যারাথাইরয়েডিজম 2A-তে থাকে, 2B-তে থাকে না, তাহলে আমরা মেন 2A এটা তখন আমরা ডায়াগনোসিস করতে পারবো। এখন আমরা আমাদের পরবর্তী টপিকস অটোইমিউন পলিএন্ডোক্রাইন সিনড্রোম এটা নিয়ে আলোচনা করবো। সংক্ষেপে এপিএস বলা হয়। যদি একই ব্যক্তির শরীরে দুটো বা তার বেশি অটোইমিউন এন্ডোক্রাইন রোগ একসাথে থাকে তখন তাকে এপিএস বলা হয়। এপিএস এর দুইটা টাইপস রয়েছে, একটা হচ্ছে এপিএস টাইপ 1, একটা এপিএস টাইপ 2। এপিএস টাইপ 1 হচ্ছে অটোজোমাল রিসেসিভ ডিজিজ, এবং এটা হচ্ছে তুলনামূলকভাবে রেয়ার। আর এপিএস টাইপ 2 হচ্ছে অটোজোমাল ডমিনেন্ট, এবং এটা হচ্ছে একটা কমন একটা কন্ডিশন। এখন এপিএস টাইপ 1টা নিয়ে আমরা একটু আলোচনা করবো। এপিএস টাইপ 1 এর পুরো নামটা হচ্ছে অটোইমিউন পলিএন্ডোক্রাইনোপ্যাথি ক্যান্ডিডিয়াসিস এক্টোডার্মাল ডিস্ট্রফি, এটা এই নামে পরিচিত। এটা হচ্ছে অটোজোমাল রিসেসিভ একটা কন্ডিশন। এখানে যে জিনটা ইনভলভমেন্ট সেটা হচ্ছে এআর জিন বলা, AIRA জিন, এআর জিন, যেটা 21 নম্বর ক্রোমোজোমে ইনভলভমেন্ট থাকে এবং লস অফ ফাংশন হয়। এআর জিনের কাজটা কি? এআর জিন হচ্ছে নর্মালি আমাদের যখন ইমিউন সিস্টেম ডেভেলপ করে তখন থাইমাসে আমাদের শরীরে যে নিজস্ব অ্যান্টিজেনগুলো থাকে সেগুলো টি সেলের মাধ্যমে এটা প্রেজেন্টেশন করে, ফলে টি সেলগুলো ডেস্ট্রয় হয়। যে টি সেলগুলো আমাদের বডির অ্যান্টিজেনগুলো প্রেজেন্ট করে সেগুলো ডেস্ট্রয় হয়, সেগুলোকে বলা হয় নেগেটিভ সিলেকশন। যদি এর জন্য মিউটেশন হয় এই নেগেটিভ সিলেকশনটা হতে পারে না, ফলে আমাদের বডির টি সেল আমাদের যে অটো রিয়েক্টিভ টি সেলগুলো ডেস্ট্রয় হয় না, পরবর্তীতে সেগুলো এটা অটো ইমিউন ডেভেলপ করে। এটা যদি লস অফ ফাংশন হয় তাহলে এই আমাদের বডিতে টি সেলগুলো অটো অ্যাক্টিভ হয়ে যায় নিজের অ্যান্টিজেন, নিজের বডির অ্যান্টিজেনের এগেনস্টে, ফলে বিভিন্ন এন্ডোক্রাইন গ্ল্যান্ডগুলোকে ডেস্ট্রয় করে। এটা হচ্ছে প্রেজেন্টেশনটা এটা কীরকম হবে, এটা যদি আমরা মনে রাখি যে 3টা সি দিয়ে থাকে, ক্যান্ডিডাইসিস, তারপরে যে ক্যালসিয়াম এবং কর্টিসল। ক্যান্ডিডাইসিস হচ্ছে ক্রনিক নিউরোকিউটিনিয়াস ক্যান্ডিডাইসিস, এটা হচ্ছে 90 থেকে 100% ক্ষেত্রে এখানে প্রেজেন্ট থাকবে, এবং এটা আর্লি এজে প্রেজেন্টেশন করে 1 to 5 ইয়ার্সের মধ্যে এটা প্রেজেন্ট থাকবে।
তারপর হচ্ছে পরবর্তী যে ইনভলভমেন্ট সেটা হচ্ছে হাইপোপ্যারাথাইরয়েডিজম থাকতে পারে। হাইপোপ্যারাথাইরয়েডিজম 80 থেকে 90% পেশেন্টের থাকবে এবং 5 to 10 ইয়ার্স এটা প্রেজেন্ট করবে। পরবর্তীতে হচ্ছে এডিসনস ডিজিজ থাকবে 60 to 80% থাকবে এবং হচ্ছে 10 to 15 ইয়ার্স এটা প্রেজেন্টেশন করবে। এই তিনটা হচ্ছে কমন প্রেজেন্টেশন অফ APS-1। তার মানে APS-1 পেশেন্ট হচ্ছে আর্লি এজে থাকবে, লাইক চাইল্ড প্রেজেন্টেশন করবে। তারপর হচ্ছে প্রথম প্রেজেন্টেশন তবে ক্যান্ডিডিয়াসিস নিয়ে আসবে। একটা বাচ্চা যদি ক্যান্ডিডিয়াসিস নিয়ে আসে তাহলে আমাদের সাসপেক্ট করতে হতে পারে যে এপিএস টাইপ 1 এবং তার সাথে যে হাইপোপ্যারাথাইরয়েডিজম এডিসন ডিজিজ থাকে, তখন আমরা জেনেটিক অ্যানালাইসিস করে এটা আমরা এপিএস টাইপ 1টা আমরা চিন্তা করতে পারি। এই তিনটা কন্ডিশনের সাথে আরও কিছু টিউমার এখানে ইনভলভমেন্ট থাকতে পারে। সেগুলো হচ্ছে যদি এন্ডোক্রাইন গ্ল্যান্ডে ইনভলভমেন্ট থাকে, সেগুলো হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস, হাইপোগোনাডিজম অথবা অটোইমিউন থাইরয়েড ডিজিজ ইনভলভমেন্ট থাকতে পারে। একটোডার্মাল ইনভলভমেন্ট থাকে, এনামেল হাইপোপ্লাসিয়া থাকে, অ্যালোপেশিয়া থাকে, ভিটিলিগো থাকে, নেল ডিস্ট্রফি এগুলো ইনভলভমেন্ট থাকতে পারে। জিআইটিতে মেল অ্যাবজর্পশন ফিচার নিয়ে থাকতে পারে। ফার্নিশিয়াস এনিমিয়া এবং ক্রনিক ডায়রিয়া থাকবে। হেপাটিক ইনভলভমেন্ট যদি থাকে, অটোইমিউন হেপাটাইটিস এবং রেনাল ইনভলভমেন্ট হচ্ছে টিউবুলার ইন্টারস্টিশন নেফ্রাইটিস নিয়ে থাকতে পারে। এগুলো হচ্ছে লেস কমন প্রেজেন্টেশন এবং নন স্পেসিফিক। কিন্তু স্পেসিফিক হচ্ছে পেশেন্টের ক্যান্ডিডিয়াসিস থাকবে, আর্লি এজে ক্যান্ডিডিয়াসিস নিয়ে আসবে, হাইপোপ্যারাথাইরয়েডিজম থাকবে এবং এডিসন ডিজিজ থাকতে পারে। এগুলো হচ্ছে ভেরি কমন বা এগুলো হচ্ছে লেস কমন। এখন আমরা এপিস টাইপ 2টা নিয়ে আলোচনা করবো। এপিস টাইপ 2 হচ্ছে আরেকটা নাম হচ্ছে স্মিথ সিনড্রোম। এটা হচ্ছে অটোজোমাল ডমিনেন্ট একটা কন্ডিশন এবং এখানে ACLA-DR3 এবং CTLA4 জিন ইনভলভমেন্ট থাকে। ACLA-DR3 হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টেশনের সাথে রিলেটেড। তো যদি এখানে মিউটেশন হয় তাহলে অ্যান্টিজেন প্রেজেন্টেশন প্রপারলি হতে পারে না, ফলে সেলফ রিঅ্যাক্টিভ কন্ডিশন ডেভেলপ করে। এবং CTLA4 এটা হচ্ছে টি সেল অ্যাক্টিভেশনের সাথে রিলেটেড। যদি প্রপারলি টি সেল অ্যাক্টিভেশন না হতে পারে ফলে টি সেল বডির বিভিন্ন জায়গায় অটো রিঅ্যাক্টিভ হয়ে যায়। এটা হচ্ছে যে ফিমেলদের এটা কমন। এপিস টাইপ 1 মেল ফিমেল দুটারই হতে পারে, কিন্তু এপিস টাইপ 2 ফিমেলদের কমন এবং হচ্ছে কমন এজ হচ্ছে 20 থেকে 60 ইয়ার্স, মানে হচ্ছে মিডল এজে অথবা ওভার এজে ওটা হয়। কিন্তু এপিস টাইপ 1 আর্লি এজে হয়। এটা দিয়ে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। আর এপিস টাইপ 2 হচ্ছে মোস্ট কমন যেটা ইনভলভমেন্ট থাকবে, মাস্ট থাকতে হবে, সেটা হচ্ছে এডিসনস ডিজিজ। অবশ্যই তার এডিসনস ডিজিজটা থাকতে হবে। তারপরে আদার অটোইমিউন থাইরয়েড ডিজিজ থাকবে, লাইক গ্রেভস ডিজিজ অথবা হাশিমোটো থাইরয়েডাইটিস বা টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস থাকতে পারে। সাথে আরও লেস কমন কিছু ইনভলভমেন্ট থাকতে পারে, সেখানে হচ্ছে ভিটিলিগো থাকতে পারে, ফার্নিশিয়াস এনিমিয়া আর প্রাইমারি হাইপোগোনাডিজম এগুলো থাকতে পারে, যেগুলো হচ্ছে আমরা এপিস টাইপ 1-এ দেখেছি। কিন্তু এখানে মাইস্টেনিয়া গ্রেভিস এবং সিলিয়াক ডিজিজ এখানে থাকতে পারে। কিন্তু এখানে ক্যান্ডিডিয়াসিস থাকবে না। এটা হচ্ছে ক্যান্ডিডিয়াসিস হচ্ছে এপিস টাইপ 1-এ একটা কমন প্রেজেন্টেশন, কিন্তু এখানে ক্যান্ডিডিয়াসিস থাকবে না। কিন্তু এখানে থাকবে এডিসনস ডিজিজটা হচ্ছে মোস্ট কমন। এডিসন ডিজিজ নিয়ে যদি কোনো পেশেন্ট আসে তাহলে আমাদের তাকে আস্ক করতে হবে তার থাইরয়েডের কোনো প্রবলেম আছে কিনা, টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস আছে কিনা, তার ভিটিলিগো অথবা ভিটামিন B12 ডেফিসিয়েন্সি ফার্নিশিয়াস এনিমিয়ার কারণে ডেভেলপ করছে কিনা এগুলো দেখতে হবে। যদি থাকে তাহলে আমাদের এপিস টাইপ 2টা চিন্তা করতে পারবো। এখন আমরা সংক্ষেপে এপিএস টাইপ 1 এবং টাইপ 2 একটু ডিফারেন্সিয়েট করব। এপিস টাইপ জিন হচ্ছে এআর জিন সাথে রিলেটেড ক্রোমোজোম 21 নম্বর ইনভলভমেন্ট থাকে। আর হচ্ছে এপিস টাইপের জন্য হচ্ছে ACLA-DR3 এবং CTLA4 সাথে রিলেটেড। এপিস টাইপ 1 অটোজোমাল রিসেসিভ, অটোজোমাল ডমিনেন্ট থাকে। আর এপিস টাইপ 1 হচ্ছে শৈশবে চাইল্ডে থাকবে, ক্যান্ডিডিয়াসিস নিয়ে আসবে প্রথমে। আর এটা হচ্ছে প্রাপ্তবয়স্ক পেশেন্টের নিয়ে আসবে এবং মহিলাদের বেশি থাকবে। এটা হচ্ছে মেল ফিমেল। এপিস টাইপ 1 হচ্ছে মেল ফিমেল কোনো অবশ্যই থাকবে ক্যান্ডিডিয়াসিস। এপিস টাইপ 1-এ অবশ্যই ক্যান্ডিডিয়াসিস থাকবে। এপিস টাইপ 2-তে এডিসনস ডিজিজ থাকবে। তারপর হচ্ছে এখানে এপিস টাইপ 1-এ হাইপোথাইরয়েডিজম থাকবে। আর হচ্ছে এপিস টাইপ 2-তে হাশিমোটো অথবা গ্রেভস ডিজিজ এগুলো থাকতে পারে। হাইপোপ্যারাথাইরয়েডিজম এপিস টাইপ 1-এ থাকবে, কিন্তু এপিস টাইপ 2-তে থাকবে না। ক্যান্ডিডিয়াসিস থাকবে আমরা জানি, আর এখানে ক্যান্ডিডিয়াসিস থাকবে না। টাইপ 1 ডায়াবেটিস দুটোতেই থাকতে পারে। আমরা যদি একটা ফ্লো চার্ট দেখি যে কীভাবে আমরা ডায়াগনোসিস করবো এপিস টাইপ 1, এপিস টাইপ 2। কোনো পেশেন্ট যদি মাল্টিপল অটোইমিউন এন্ডোক্রাইন ডিজিজ নিয়ে আসে তাহলে আমরা তার বয়সটা চেক করবো। যদি চাইল্ডহুড অনসেট থাকে এবং ক্যান্ডিডিয়াসিস থাকে তাহলে আমরা এপিস টাইপ 1টা আমরা চিন্তা করবো। আর যদি ক্যান্ডিডিয়াসিস না থাকে তাহলে আমরা অন্য ডিজিজ চিন্তা করবো। আর যদি পেশেন্টের এজ যদি অ্যাডাল্ট অনসেট হয় এবং অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি থাকে, অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি যদি থাকে তাহলে আমরা আদার কোনো অটোইমিউন ডিজিজ আছে কিনা, লাইক থাইরয়েড এবং টাইপ 1 ডায়াবেটিস আছে কিনা। যদি থাকে তাহলে আমরা এপিস টাইপ 2 চিন্তা করবো। আর যদি অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি না থাকে
তাহলে এপিস টাইপ 2 হবে না। কারণ এপিস টাইপ 2 হওয়ার জন্য অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি থাকতে হবে। এখন আমরা কিছু এমসিকিউ টেস্ট করব। আমরা উপরে আলোচনার উপর ডিপেন্ড করে আমরা